আসসালামু আলাইকুম। সম্প্রতি ক্রিকেটার নাসির এবং তামিমা হাজিরা দিতে গিয়েছিলেন। আদালত পাড়ায় যা ঘটেছে তা ভিডিও আকারে অনেকেই দেখেছেন। আজকে এই বিষয়ে এই ভিডিওটা যখন আমি দেখছিলাম তখন দুইটা ব্যাপার আমার মাথার মধ্যে কাজ করেছে। এক নম্বর হচ্ছে, আমাদের আইন আমাদেরকে কতটা সুরক্ষা দিতে পারে, বাংলাদেশের আইন বাংলাদেশের মানুষকে কতটা সুরক্ষা দিতে পারে, এই আইন কি আসলেই জনগণের জন্য উপযুক্ত? আর দুই নম্বর হচ্ছে, নাসির সাহেব কি অনেক মহান ব্যক্তিত্ব? উনি কি অনেক উচ্চ পর্যায়ের মানব, যা আমাদের মতন বা আমি বলবো 99% মানুষেরও সাথে তার মেলে না? এতটা উচ্চ পর্যায়ের কি তিনি? তো এই দুটি পর্যায়ের দ্বিতীয় পর্যায়টি নিয়ে আমি একটু প্রথমে বলি। যেটা বলেছিলাম যে নাসির সাহেব কি অতি উচ্চ ধারণার মানব কিনা, মহান ব্যক্তিত্ব কিনা। এই কথাটি কেন বলছি, দেখুন, একটি মহিলাকে অর্থাৎ তার নিজের স্ত্রীকে সে কিভাবে প্রোটেক্ট করতেছে। পৃথিবীর যত কলহ কুন্দল আছে, যত বিশৃঙ্খলা আছে, মানুষ তার উপরে যতই বিরূপ ধারণা করুক না কেন, সে কিভাবে এত কিছুর ভিতর দিয়ে তার স্ত্রীকে রক্ষা করছে। একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে রক্ষা করছে, সমস্ত কিছুর থেকে তাকে আড়াল করে রাখছে। তাকে বলছে, জনগণ তাকে চেপে ধরেছে, সাংবাদিকরা তাকে চেপে ধরেছে কথা বলার জন্য, কিন্তু তিনি বারবার বলছেন তিনি কোনো কথা বলবেন না। উনি বলবেন না, আসেন। কথা বলবেন না ভাই, আপনারা আমরা আমার কথা বলি, ভিডিও করেন, সমস্যা নেই, আমি আসতেছি, আসেন। যদি কথা শুনতে চান না, আমি জিজ্ঞেস করি। আচ্ছা, নিচে আপনারা যা কিছু বলার উকিলের সাথে কথা বলুন। তাহলে তিনি কিভাবে তাকে প্রোটেক্ট করতেছেন, ঠিক এমনি ভাবে প্রতিটি স্বামী তার স্ত্রীকে প্রোটেক্ট করে থাকেন, কিন্তু ওনার বেলাটা ব্যতিক্রম। দেখেন উনি কিভাবে ওনাদের এই বিবাহের ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশে কিরকম একটা ভাইরাল ঘটনা ঘটতেছে। তাকে মানুষ নিন্দা জ্ঞাপন করছে। এই মেয়েটির জন্য সে তার ক্যারিয়ার নষ্ট করেছে। যদিও তার ক্যারিয়ার তেমন কোনো সুউজ্জ্বল ছিল না, তারপরও হয়তো বা হতেও পারত, কিন্তু সেই ক্যারিয়ারটাকে তিনি নষ্ট করেছেন এই নারীর কারণে। আমার খুব জানতে ইচ্ছে করে, পরিমণির যখন রাজের সাথে বিয়ে হয়েছিল তখন তারা বলেছিল তাদের কবর একই কবরে হবে, দুজন দুজনাকে সারা পৃথিবীতে আর কিছু বুঝি না, সর্বস্ব ত্যাগ হয়ে যাবে, বাট তারা দুজন একত্রে থাকবে। মানুষ ট্রল করেছে, সেই ট্রলই বাস্তবে রূপান্তরিত হয়েছে। আজকে দুজন দুজনের মুখও দেখে না, সন্তান হয়েছে ঠিকই, কিন্তু তারপরও তারা আলাদা, কিংবা কেউ কারো ভালো চায় না, কেউ কারো সাথে মন থেকে সংসার করতে চায় না। এই উদাহরণটা দিলাম এই জন্যই, আজকে নাসির সাহেব তার স্ত্রী তামিমাকে যেভাবে রক্ষা করতেছে, অর্থাৎ তিনি তাকে যে ভালোবাসা দেখাচ্ছেন সারা পৃথিবীর সামনে, মিডিয়ার সামনে, সারা বাংলাদেশের মানুষ তথা সারা পৃথিবীকে তিনি যে স্ত্রীর প্রতি যে দায়িত্বভার তিনি সম্পন্ন করতেছেন, তার প্রতি যে তিনি ভালোবাসা প্রদর্শন করতেছেন, এই ভালোবাসাটা কি তাদের অটুট থাকবে? তারা কি দুজন বৃদ্ধ হবে, বয়স হবে, তারপর একত্র থাকবেন এবং এভাবেই তারা দুজন দুজনকে আঁকড়ে থাকবেন? আলহামদুলিল্লাহ, তারা আঁকড়ে থাকুক, এটাই কামনা করি। কারণ স্বামী স্ত্রীর মাঝে কোনো কলহ কন্দল না হোক, সেটাই কামনা। হয়তো অনেকে চিন্তা করতেছেন, ভাই আপনি বারবার ওনাদেরকে স্বামী স্ত্রী বলতেছেন। না না, ওনারা স্বামী স্ত্রী না, বৈধভাবে স্বামী স্ত্রী না, কিন্তু তারপর আমি কথাটা বলছি।
কারণ ওনারা যে বৈধভাবে স্বামী স্ত্রী না সেটা অনেক আগেই রাকিবের যিনি উকিল ছিলেন প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তিনি প্রমাণ করা সত্ত্বেও তারা একত্রে বসবাস করেছেন, তারা বাচ্চাও নিয়েছেন। এবার আসতেছি সেই প্রথম পর্যায়ের কথায়, অর্থাৎ আমি প্রথম যে কথাটি বলেছিলাম, দুটি ধাপের প্রথম ধাপে আসতেছি এবার। তো উনি যে অতি উচ্চ মানবীয় কিছু না, বা হতেও পারেন, বা হচ্ছেন কিনা অতি উচ্চ মানবীয় সেই মানুষে পরিণত হচ্ছেন কিনা, তা আপনারা একটু ভেবে দেখবেন। আর সময়ের পরিপ্রেক্ষিতে টাইম উইলসে তাদের ব্যাপারটা কি হবে। আসলে তারা অতি উচ্চ মানবীয় পর্যায়ে, তাদের ভালোবাসা কি সঠিক, নাকি তারা দুনিয়াকে দেখানোর জন্য আজকে দুনিয়ার ট্র্যাপে পড়ে এই কাজগুলো তারা করতেছেন, সেটা ভবিষ্যতে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। এবার আসি প্রথম ধাপে, আইন। বাংলাদেশের আইন নিয়ে আমি বহুবার কথা বলেছি, না বলে পারি না। কারণ দেখুন এই ব্যাপারটা, আজকে এই আইনটাই দেখি আমরা, উকিল সাহেবকে দেখুন তিনি তাদেরকে কিভাবে রক্ষা করতেছেন। আপনারা কি কিছু জানতে চান? জানবো বলি। পরে। আচ্ছা আসেন। আপনি বড় ভাই একটু নিচে বলেন। হ্যাঁ, উকিলের কাজই হচ্ছে তাদেরকে রক্ষা করা। আমি একটা ঘটনায়, আমার চাচা সাথে বাজারে, আমি যেখানে ব্যবসা করি সেখানে এক দুর্ঘটনায় একজনের সাথে, পার্শ্ববর্তী দোকানদারের সাথে আর কি আমার চাচার একটা সংঘর্ষ হয়। এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। হাতাহাতির পর্যায়ে চলে গেলে বিপক্ষ দল আমার চাচার মাথায় আঘাত করে, তাতে তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। ওনার বয়স 60-এর ঊর্ধ্ব। সেই রাত 12টার দিকে আমি তাকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। তো আমার চোখে দেখা সম্পূর্ণ দোষ হচ্ছে যে বিপক্ষের যে লোকগুলো যে ঘটনা ঘটিয়েছে তাদের, এই নিয়ে তাদের নামে কেসও করা হয়েছে। যেদিন প্রথম হাজিরের দিন আমরা যাব, সেদিন গিয়ে অবাক হয়ে যাই যে ওনারা, যেমন আমাদের কেসের নাম্বার ছিল 125, ওনারা তার পরবর্তীতেই একটা কেস করেছেন 126 আমাদের নামে উল্টা, অর্থাৎ আমার চাচার নামে কেস করেছেন, তাতে আমাকেও জড়িয়ে দিয়েছেন। যদিও আমি এর মধ্যে ছিলাম না, কিন্তু তারপর আমাকে জড়িয়ে দিয়েছেন। যাই হোক, আমি ওই ব্যাপারে যাচ্ছি না, আমি আইনটা নিয়ে কথা বলতেছি। তখন বিপক্ষ দলের আইনজীবীকে দেখে, আইনজীবী আমাদের কাছে আসতেছেন। আমরা যখন ওই জজের রুমের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের হাজিরার জন্য, আমাদেরকে ডাকবে, তখন সেই অবস্থায় উকিলরা আমাদের কাছে আসতেছে এবং বারবার বলতেছে, দেখুন যা হবার হয়েছে, আসুন আমরা ব্যাপারটা মিটমাট করে নিই। এখানে এসে ভুলবশত আঘাত করে ফেলেছে বা যাই করেছে, কিন্তু আপনারা মিটমাট করে ফেলেন। কিন্তু আপনারা যদি তা না করেন, আপনারা পারবেন না আমাদের সাথে। আমরা অনেক আছি, আমাদের শক্তি অনেক বেশি, আপনারা আমাদের সাথে পারবেন না, আসুন আমরা মিটমাট করে নিই। তখন আমি উকিলকে একটা কথা বলেছিলাম, আচ্ছা আপনি তো একজন উকিল, আপনি তো এই ঘটনার সর্বকিছুই জানেন, আসলে কি ঘটনাটা সত্য কি মিথ্যা, তো আপনি একজন উকিল হয়ে কেসটা গ্রহণ করলেন। তখন তিনি একটু লজ্জিত হাসি হেসেছিলেন। হেসে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, দেখুন ভাই, আমরা উকিল, আমাদের কাজই হচ্ছে ক্লায়েন্টকে সর্বাত্মক সহযোগিতা করা, হোক সে পক্ষে হোক সে বিপক্ষে, অর্থাৎ সে ভুল হোক আর সে সঠিক হোক। অর্থাৎ উকিলের কাজই হচ্ছে যে রেপ করবে তার জন্য যেমন লড়বে, যে রেপ হয়েছে তার জন্য তেমনি লড়বে। অর্থাৎ যে রেপ হয়েছে, যে মেয়েটা রেপ হয়েছে, যে ছেলেটা রেপ করেছে, ওই ছেলেটা যখন উকিল ধরলো, তখন সেই উকিল জানে যে হ্যাঁ এই ছেলেটাই রেপ করেছে, তারপরও তিনি সেই লড়াইটা লড়তেছেন তার জন্য, অর্থাৎ তাকে রক্ষা করতেই হবে। এটাই হচ্ছে উকিলের কাজ, তাদের পড়ালেখার মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা। এটা বুঝলাম আমি উকিলের কাছ থেকে। আসলে কি তাই? এটাই কি মেইন হওয়া উচিত? সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম।
তো সেই আইন প্রসঙ্গেই আমি বলতেছি, এই যে উকিল এইখানে দেখেন কিভাবে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতেছেন। যা কিছু বলার আমাকে বলুন। আপনারা কি কিছু জানতে চান? জানবো বলি। পরে। আচ্ছা আসেন। আপনি বড় ভাই একটু নিচে বলেন। সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। হেসে হেসে বলতেছেন, তার মধ্যে কিন্তু একটা দাম্ভিকতা কাজ করতেছে। উনি ভিতরে ভিতরে হয়তো চিন্তা ভাবনা করতেছেন এই কেস তো আমারই, কারণ নাসির সাহেবের প্রচুর টাকা আছে এখানে। একটা বিষয় কি, ক্লায়েন্টের একটা ভারসাম্য ব্যালেন্সের বিষয় থাকে। যেমন আপনাদের রাকিব হাসানের আর্থসামাজিক প্রেক্ষাপটে যদি আমরা যদি ধরি, তাহলে রাকিব হাসানের আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনার সহযোগিতা সে এগিয়ে যাচ্ছে, তার বিপক্ষে যারা আছে নাসির আর তামিমা যে আছে, তো এই ব্যালেন্সের কারণে কি কেউ আইনিভাবে মানে ক্ষতির দিকে যেতে পারে, যে আসলে যে আর্থসামাজিক প্রেক্ষাপটে দুজন খুব দূরত্বের মধ্যে অবস্থান করছে। রাকিব হাসান উনি একটি দোকানে কাজ করেন সত্যি বলতে, কিন্তু উনি কিন্তু যখন কেউ সহযোগিতাও করেনি তখনও কিন্তু উনি ওনার নিজের যে মানে কষ্টটা বা ওনার সাথে যে প্রতারণা হয়েছে বা এই ধরনের বিষয়গুলো উনি বলেছেন। তো তার মানে কি উনি ওনার বিষয়ে উনি সম্পূর্ণ সত্য বলতে উনি কিন্তু ভয় পাননি যে এটা বললে আমার কি হয়ে যাবে বা আমি কি, অথবা উনি চাইলে এই বিষয়টা একেবারেই না এনে হয়তোবা উনি যতটুকু বলেছেন উনি চাইলে কম্প্রোমাইজ করতে পারতেন এই বিষয়টাকে কারোর সামনে না এনেই, কিন্তু উনি কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। তো যখন আমার কাছে এই মামলাটা এসেছে আমি আমার বেস্ট ট্রাই করেছি এবং এখানে আমি কিন্তু কোনো এখানে যতটুকু খরচ হয়েছে সেটা রাকিব হাসান নিজে দিয়েছে, সে কিন্তু অন্য কারো সাহায্য নিয়ে দেয়নি। নাসির সাহেবের অনেক টাকার মালিক, তামিমারও অনেক টাকা আছে, এই টাকা দিয়ে উকিলকে ভৈরে দিছে একেবারে যতদূর পারা যায়। তো এই উকিল সে আরো উকিল নিয়ে দাঁড়াবে জজে এবং সেটাকে ধামাচাপা দিয়ে তাদেরকে জয়ী করার চেষ্টা করবে। যদিও মিডিয়া পাড়ায় অনেক সময় দেখা যায় লেখা যে রাকিব যদি এই কেসে জয়ী হয় তবে নাসিরের কি ধরনের শাস্তি হতে পারে। আমার মনে হয় না যে তারা শাস্তি পাবে, কারণ আপনি ভেবে দেখুন এই যে যে ঘটনা ঘটতেছে তার উকিলকে দেখা যাচ্ছে, অথচ রাকিবের উকিল কি দেখা যাচ্ছে? রাকিবের উকিলের কোনো বক্তব্য কি আপনারা কোথাও পাচ্ছেন? তিনি যে কাজ করতেছেন তার জন্য, তিনি যে একটা শক্ত অবস্থানে আছেন তার জন্য এই কেস তিনি লড়ে জয়ী হবেন, এমন কোনো কিছু কি কোথাও দেখতে পাচ্ছেন? প্রথম দিকে তিনি যেভাবে লড়েছেন এবং যে ধরনের ডকুমেন্টস গুলো সংগ্রহ করেছেন তাতেই তো অনেক প্রমাণ হয়ে গেছে যে এই কেসে নাসির মিথ্যাবাদী এবং মিথ্যা ভাবে তিনি সাজিয়ে এখন তিনি সংসারও করতেছেন, উল্টারও সন্তানও নিয়েছেন যেখানে তাদের আলাদা থাকা উচিত। অথচ আমাদের দেশের আইন তাদেরকে আলাদা করতে পারেনি, তারা একসাথে ছিল, তারা সংসারও করতেছে, তারা উকিলও ধরেছে এবং উকিলের সেই মুচকি হাসির আড়ালে দেখা যায় যে এই কেসটি হয়তোবা আরো 5 বছর 10 বছর পেন্ডিং থাকবে, এইভাবেই লড়তে থাকবে, এইভাবেই চলতে থাকবে। চলতে চলতে এক পর্যায়ে রাকিব তো বেশি একটা ধনী না, রাকিব আর কতদিন করবে? একটা বছর একটা সময় হয়তোবা সেও ক্লান্ত হয়ে যাবে, তখন চিন্তা করবে না আর পারি না, জীবনের সর্বস্ব তো খুইয়ে ফেলেছি, এখন আর এটা নিয়ে কি করার আছে, থাক এখন ছেড়েই দেই। যেমন এই কথাটা কেন বলছি, আমার চাচাও ওই যে ঘটনাটা বলেছিলাম, আমার ঘটনাটা, আমার চাচাও খুব দুর্বল হয়ে পড়েছেন। তিনি দুর্বল হয়ে শেষ পর্যন্ত এখনো ওদের উকিল বলে যে আসেন আমরা মিটমাট করে ফেলি। এমনকি আমাদের উকিলকে দিয়েও এখন বলাচ্ছে, আমরা যে উকিল ধরেছি সেই উকিল দিয়ে এখন বলাচ্ছে যে আসুন আমরা ব্যাপারটা মিটমাট করে ফেলি, একটা সলিউশনে চলে আসি তাদের সাথে বসে। আমাদের উকিল আমাদেরকে এখন এই পরামর্শ দিচ্ছে। যাই হোক, এই ঘটনাটা বলার উদ্দেশ্যই হচ্ছে এটার সাথে এটার খুব সিমিলার আছে, শুধু এইটার সাথে এই ঘটনার এই সিমিলারিটি আছে তা নয়। আপনি যদি বাংলাদেশের সমস্ত কেসগুলা দেখেন এই ধরনের সিমিলার অনেক কিছুই পাবেন, যেটা আমাদের আইনের অসঙ্গতির কারণে, আমাদের আইনের দুর্বলতার কারণে আজকে আমি সাধারণ মানুষ বলবো না, মানুষ মাত্রই আমরা যারা আছি, বিশেষ করে যারা টাকার স্বল্পতায় আছে তারা নিষ্পেষিত হচ্ছে, সত্যিকার বিচার তারা পাচ্ছে না। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে এই আইনটা সংশোধন হওয়া
খুবই জরুরি। ক্ষণে ক্ষণে বহুজনে বহুভাবেই বলেছেন আমাদের আইনটা সঠিক না, এমন উকিলও বলেছেন। আওয়ামী লীগের দালাল ব্যারিস্টার সুমন সাহেবও এই নিয়ে একটি প্রতিবেদন দিয়েছিলেন, সেখানেও তিনি বলেছিলেন যে আমাদের আইনটি সংশোধন হওয়া প্রয়োজন। এই আইন নিয়ে আমরা আর কতদিন চলব? অথচ আমরা সেই আইন নিয়েই চলছি, আইনের কোনো সংস্কার হচ্ছে না। এই আইন দিয়েই আমাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং এই আইনের উপর দিয়েই আমরা চলতেছি বলে আজকে যাদের টাকা আছে তারা আইন কিনে নিয়ে জয়ী হয়ে যাচ্ছে, আর যাদের টাকা নেই তারা নিষ্পেষিত হচ্ছে, তারা আইনি লড়াই লড়তে পারতেছে না, সঠিক বিচার পাচ্ছে না। সম্প্রতি আরেকটি ঘটনা দেখেন না, একটি ছেলে, তিনটা ছেলে মিলে একটা রিকশায় করে এসে একটা ছেলেকে ছুরিকাঘাত করে, একজন সাধারণ রাজমিস্ত্রি, সে কাজ করে, তার কাছে টাকা চায়, টাকা চাইলে না দিলে তাকে মেরে তারপরে চলে যায়। এক সাংবাদিক সেই ঘটনাটার উদ্ঘাটন করে, সেই ঘটনা থেকে তাকে বের করে, ওই ছেলেটিকে বের করে, ভিকটিমকে বের করে, দেখে তারা অত দরিদ্র, খুব একটা গরিব পরিবারের ছেলে। সেই ছেলেটা ইনকাম করলে তার সংসার চলে, তার বাবা মা খেতে পায়। সেই ছেলেটাকে বলল যে আপনি আইনে এভাবে নিষ্পেষিত হয়েছেন, আপনি তাদের দ্বারা মার খেয়েছেন, তারা আপনার কাছে চাঁদা চেয়েছে, তাহলে আপনি কেন আইনের আশ্রয় নিলেন না? তখন ছেলেটি বলল যে আমি অনেকের সাথেই কথা বলেছি এই ব্যাপারে, কিন্তু আমার পক্ষে তো আইনি লড়া সম্ভব নয়, কারণ আমি গরিব, আমি এই টাকা দিয়ে কিভাবে লড়বো? পুলিশের কাছে গেলে পুলিশ বলবে অন্য কথা, তারপরে আইনের কাছে গেলে এক উকিল ধরলে লাগবে টাকা, আমি যেখানে খেতে পাই না আমি সেখানে এই আইন কিভাবে লড়বো? সেজন্য বলতেছি। আবার এর মাঝে এখন যারা শিক্ষিত সমাজ আছেন, বিশেষ করে আইন বিভাগে আছেন, লয়ার আছেন, বিশিষ্ট আইনজীবীরা আছেন, তারা অনেকেই বলবেন হয়তো বা কমেন্টসে যে আইনের ব্যাপারে তো লিগ্যাল এইড আছে, সেখানে আপনারা সাহায্য নিচ্ছেন না কেন? ভাই, সেখানেও সাহায্য নিলে যে কতটা পাওয়া যায় তা আমি নিজেই উদাহরণ। আমি সেখানে গিয়েছি, আমার অন্য একটা কেসের ব্যাপারে আমি গিয়েছি, সেখানে যে কতটা সাহায্য করে এবং সেখানকার উকিল কতটা লড়ে বাদীর হয়ে, ক্লায়েন্টের হয়ে, সেটা আমি নিজেই প্রমাণ। যাই হোক, ওদিকে আর আমি যাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে আমাদের আইনটা সংস্কার হওয়া খুবই প্রয়োজন। ডক্টর ইউনূস সাহেব দায়িত্বভার নেবার পরে সব সময় কথা হচ্ছে এই সংস্কার নিয়ে, বিশেষ করে এই আইনের সংস্কারটা খুবই জরুরি, সেটা নিয়ে আমি সব সময় বলে যাচ্ছি। আজ আবারও বলছি, আমাদের আইনটি সংশোধন হওয়া খুবই প্রয়োজন। দেশে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রধান উপদেষ্টা সাহেব, দেশকে উন্নত করবেন, আর বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হবে এই আইনের দ্বারা। এমন উন্নতি দিয়ে মানুষের কি হবে, কি উপকার হবে? যেখানে মানুষ ন্যায় বিচার পাবে না, সেখানে এত বড় বড় অট্টালিকা করবেন, ব্রিজ করবেন, আর বিনিয়োগ বাড়াবেন বিদেশিরা এসে। একদিন এই বিনিয়োগের কারণে তো বিদেশিরা আমাদের দেশটাকে, আমাদের দেশের মানুষকে গোলাম বানিয়ে রাখবে। তাই যা কিছুই করেন দেশের জন্য করেন, আর দেশের জন্য যদি করতে হয় তবে আইনটাকেই সর্বপ্রথম সংশোধন করা প্রয়োজন। আইনের সংস্কার করা অতীব জরুরি, অতীব জরুরি, অতীব জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।